যেই তিনটা দেশ প্যালেস্তাইনের রাষ্ট্রের সম্মতি দিল, স্পেন, আয়ারল্যান্ড আর নরওয়ে, তাতে প্রথমবার ইউরোপের মধ্যে একটা ভাঙন হল। কারণ ইউরোপ বলতে গেলে বরাবরই ইসরায়েলের পক্ষে ছিল এবং প্যালেস্তাইনের এই দুই রাষ্ট্র ব্যাপারে চুপ ছিল। নরওয়ের ব্যাপারটা আরো অবাক হওয়ার কথা, কারণ অসলো প্রসেসই বলা হয় এই দুই রাষ্ট্র, যেই রাষ্ট্র বা যার ইনস্টিটিউশন জড়িত ছিল সেই কিন্তু এতদিন এই দুই রাষ্ট্রের যাকে বলা হয় সরকারি অনুমোদন দেয়নি। যদি আমরা জানি যে নরওয়ে শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে তার একটা ভূমিকা সবসময় ছিল, স্পেন আর আয়ারল্যান্ডেরও মানে না দেওয়ার কোনো কারণ ছিল না, কারণ স্পেনের ইতিহাসের মধ্যে বড় আকারেই এই ধরনের কনফ্লিক্ট, যুদ্ধের বিরুদ্ধে তাদের অবস্থা সবসময় ছিল। এবং আয়ারল্যান্ড তো নিজেই একটা কলোনিয়াল রাষ্ট্র হিসেবে ছিল এবং সেখানে আন্দোলন করে তারা প্রতিষ্ঠিত হয়েছে। তো এই ভাঙনটাই হলো বড় একটা বিষয়, যেটা দেখা দরকার যে ইউরোপের অন্য রাষ্ট্রগুলো আসবে কিনা। আগে যেটা ছিল, ইউরোপিয়ানদের ওইভাবেই বোঝানো হয়েছে যে না, ইউরোপ কোনোভাবেই ইসরায়েলের বিপক্ষে দাঁড়াতে পারছে না। কারণ সমস্যার মূলে রয়ে গেছে সেটা হলো যে এরা তো আসলে মূলত ইউরোপিয়ানস যারা ইসরায়েলে আছে, একটা সেটলার কলোনিয়ালিজম, এবং তাদের যেই ভয়টা সেটা হলো যে আজকে যদি ইসরায়েল না থাকে তাহলে ওই জুইশ পপুলেশন তো ইউরোপেই ফেরত যাবে, কারণ তারা ইউরোপ থেকে এসেছে। এবং তারা যদি ইউরোপে ফেরত যায় তাহলে ইউরোপেই বড় আকারে এই যে জুইশ মানে বিদ্বেষী যেটা, এটা তো কখনো আরব বিশ্বে ছিল না, এটা বরাবরই কিন্তু ইউরোপেই ছিল এবং ইউরোপেরই প্রবলেম, জেনোসাইড ওখানেই হয়েছে, যেটাকে ওরা হলোকস্ট করছে। তো সেই হিসাবে আমি মনে করি এটা বড় একটা ডেভেলপমেন্ট। এখন দেখা যাক এই তিনটা ইউরোপিয়ান রাষ্ট্র বিশেষ করে বড় আকারে আগে 100-র উপরে যেসব রাষ্ট্র দুই রাষ্ট্রের সম্মতি দিয়েছে তাদের সাথে জড়িত হওয়ার পরে অন্য ইউরোপিয়ান রাষ্ট্ররা কি করেন সেটা দেখা দরকার।